ওজোন স্তর না থাকলে কি হতো? সূর্যের কি অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছে কি ক্ষতি করত? আজকে আমরা পড়ব, আজকের আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর নিয়ে আমরা পড়ব। এই ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? না, ওজোন স্তর এর আগের ক্লাসে আমরা পড়েছি। ওজোন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ারে থাকে। স্ট্রেটোস্ফিয়ারে এই ওজোন স্তর থাকে। এই ওজোন স্তর গঠন হয় কীভাবে? না, ওজোন স্তর হচ্ছে অক্সিজেন পরমাণু সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি অক্সিজেন পরমাণুতে বিভাজিত হয়ে যায়। এই অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। এইভাবে কি ওজোন অণু গঠন প্রক্রিয়া চলতে থাকে? না, ওজোন অণু আবার কি হয়? না, ওজোন অণু আবার ইউভি রশ্মিকে, আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে সে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে বিভাজিত হয়ে যায়। সেই অক্সিজেন পরমাণু আবার কি হয়? না, অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। এইভাবে ওজোন অণুর গঠন প্রক্রিয়া চলতেই থাকে এবং একটি সাম্যাবস্থা বিরাজ করে। তার ফলে স্ট্রেটোস্ফিয়ারে একটি ওজোনের লেয়ার তৈরি হয়। এখন এই যে ওজোন স্তর তৈরি হলো, এই ওজোন স্তর বর্তমান বিপন্ন। কি কারণে? না, মানুষ এসি, ফ্রিজ এইসব থেকে যে মানুষের এইসব ব্যবহারের ফলে যে ধীরে ধীরে সিএফসি গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই সিএফসি গ্যাস হচ্ছে কি হচ্ছে? না, ওজোন স্তরকে ক্ষয়ীভূত করে দিচ্ছে। আরেকটাও হচ্ছে যেগুলো হচ্ছে রকেটের জ্বালানির ফলে যে নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, সেগুলো ওজোন স্তরকে ক্ষয়ীভূত করে দিচ্ছে। আমরা এখন প্রথমে পড়ব যে সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয়ীভূত করছে। না, সিএফসি হচ্ছে একটি সিএফসি অণু যখন আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে সে ক্লোরিন পরমাণু নিঃসৃত করে। এই ক্লোরিন পরমাণু ওজোন অণুর সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে সিএলও এবং O2 উৎপন্ন করে। এই সিএলও আবার পুনরায় অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন পরমাণু এবং অক্সিজেন অণু গঠন করে। তাহলে দেখো, সিএফসি থেকে ক্লোরিন উৎপন্ন হলো, ক্লোরিন ওজোনকে ভেঙে দিল অক্সিজেনে, আবার সে পুনরায় আবার ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হলো। এই ক্লোরিন আবার ওজোন পরমাণুকে ভাঙবে। তাহলে প্রক্রিয়াটি বারংবার চলতে থাকবে। ফলে একটি সিএফসি অণু প্রায় 1000 সংখ্যক ওজোন অণুকে ভেঙে দিতে সক্ষম হয়ে ওঠে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টে আমরা পড়ব কীভাবে নাইট্রোজেনের অক্সাইড সমূহ ওজোন পরমাণুকে ধ্বংস করে। যে নাইট্রোজেন মনোক্সাইড, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওজোন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত করে নাইট্রোজেন অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এই যে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হলো, সে পুনরায় আবার ওজোন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটি পুনর্বার চলতে থাকে। তারপরে একটি নাইট্রোজেন মনোক্সাইড অণু অনেকগুলো ওজোন অণুকে ধ্বংস করে দিতে সক্ষম হয়। এইভাবে চলতে থাকলে তো একদিন ওজোন স্তর তো ক্ষয়ীভূত হয়ে যাবে। তার ফলে সূর্য থেকে আসতে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছাবে, পৃথিবীর জীবজগৎ বিপন্ন হবে। এই কারণে কি হয় না, 1987 সালে কানাডার
মন্ট্রিল শহরে একটি সমাবেশ হয়, জাতিসংঘের সমাবেশ। সেখানে সিদ্ধান্ত করা হয় যে যেসব কারণে ওজোন স্তর ঘনীভূত হচ্ছে সেই সব কারণগুলো, যেমন সিএফসি গ্যাস আমরা ব্যবহার করব না, আমরা এছাড়া নাইট্রোজেন মনোক্সাইড জাতীয় যেসব গ্যাস উৎপন্ন হচ্ছে সেগুলো ব্যবহার করব না, যাতে আমাদের এই ওজোন স্তর ধ্বংস হয়ে যায়। সেখান থেকে সিদ্ধান্তে আসে যে ওজোন স্তরকে আমাদের যে কোনোভাবে হোক টিকিয়ে রাখতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ অনেকটা ওজোন স্তর ক্ষয়ীভবনের হাত থেকে রক্ষা পেয়েছে। এখন ওজোন স্তর বিপন্ন হলে আমাদের পৃথিবীতে কি কি ক্ষতি হতে পারে? না, ওজোন স্তর বিপন্ন হলে আমাদের পৃথিবীতে কি হতে পারে না, সূর্যের অতিবেগুনি রশ্মি এসে পৃথিবীতে পৌঁছাবে। তার ফলে হচ্ছে কি, পৃথিবী মানুষের ত্বকের বিভিন্ন রকম রোগ, ক্যান্সার জাতীয় রোগ, মানুষের চোখের ছানি পড়ে যেতে পারে। তারপর আবার কি হয় না, আবার হয় যে এই অতিবেগুনি রশ্মির প্রভাবে কি হয় না, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। বায়ুমণ্ডলে যখন পড়ে তখন বায়ুমণ্ডলের যে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটাতে পারে না, তার ফলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়, ফলে জলজ প্রাণীদের খাবারের অভাব হবে। এছাড়া সিএফসি পৃথিবীতে পৌঁছে কি উৎপন্ন করবে না, গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো সমস্যা তৈরি করবে। থ্যাংক ইউ।